মাস কমিউনিকেশনের ক্লাস হয়। স্যার যখন ক্লাস নিয়ে বেরোলেন, কেউ বুঝতে পারেনি এ ফিরে আসাও তো ফিরে আসা নয়। গত বছর এই মঞ্চে দাঁড়িয়ে কৌশিক গাঙ্গুলি বলেছিলেন, ফাদার আমায় ছেড়ে দিলেন, আর জেভিয়ার্সের এই করিডোর থেকেই পরিচালক কৌশিক গাঙ্গুলির জন্ম হলো। 365 দিন পর পরের গল্পটাও প্রায় একই রকম। যে ছেলেটা বিরাটি রমা সিনেমা হলের দিকে তাকিয়ে ভাবতো সেও একদিন দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়বে, পাঠ্য বই থেকে তাকে বেশি টানতো চলচ্চিত্র শেখার বই, SRFTI এর দরজা তার জন্য খুলে দিল এক মোহময়তার জগৎ। সত্যজিৎ রায় থেকে তপন সিনহা, বিমল রায় থেকে গুরুদার, গল্প পড়ার বিভিন্ন ধরনকে মস্তিষ্কে ধারণ করতে লাগলেন তিনি। তারপর স্নাতকোত্তর শেষ করার আগেই সেন্ট জেভিয়ার্স ক্যাম্পাসে যোগ দিলেন পড়ানোর জন্য। স্নাতকোত্তর শেষ করে একদিন সমস্ত পিছুটান ছেড়ে, মহানগর ছেড়ে পাড়ি জমালেন মায়ানগরী মুম্বাইতে। রাজকুমার হিরানির ব্যক্তিগত চেম্বারে যেদিন ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, সেদিনও জানতেন না লাগে রকম মুন্না ভাই বা 3 ইডিয়টস এর মতন ছবিতে রাজকুমার হিরানির পাশেই স্থান হবে তার সহকারী পরিচালক হিসেবে। জানতেন না সুযোগ মিলবে দেশের অন্যতম সেরা শিক্ষাপীঠ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশনে পড়ানোর। কিন্তু তিনি তো ফিরতে চেয়েছিলেন নিজের শহরে, গল্প বলতে চেয়েছিলেন নিজের ভাষায়, তৈরি করতে চেয়েছিলেন নিজের দর্শককে। তাই জেভিয়ার্সে ফিরে আসার আহ্বান ভুলতে পারলেন না তিনি। 30 নম্বর পার্ক স্ট্রিটের ক্লাস ঘর তাকে উৎসাহী আর নিরুৎসাহী সব রকম ছাত্রকে একসঙ্গে করে চলার পাঠ দিল, যা হয়তো আজও তার বিশাল দল নিয়ে কাজ করার সময় তিনি সঙ্গে রাখেন। জেভিয়ার্স থেকে অব্যাহতি নিয়ে পরবর্তী গন্তব্য জি বাংলা। তখন সেখানে এমন একটি গেম শো অনুষ্ঠান করার পরিকল্পনা চলছে, যা শুধু একটি অনুষ্ঠান হবে না, যা তুলে ধরবে মানুষের জীবন সংগ্রাম। সেই গুরুভার কাঁধে নিয়ে তিনি রূপায়ণ করলেন দিদি নম্বর 1, গত 15 বছরেরও বেশি সময় ধরে, যা বাংলা টেলিভিশনের জনপ্রিয়তম অনুষ্ঠান। আমি জানি অনেকেই হয়তো বলবে না, জনপ্রিয়তম নয়, অপেক্ষা করো, কিং খানের ভাষায় চলচ্চিত্র এখনো অসমাপ্ত। তারপর একের পর এক অনুষ্ঠানের গুরুভার পড়ল তার কাঁধে এবং তার মিডাস টাচ বারবার শোনা ফলালো। ফলস্বরূপ বাংলা টেলিভিশনের প্রত্যেকটি জনপ্রিয় শো, দিদি নম্বর 1, দাদাগিরি, ডান্স বাংলা ডান্স, সারেগামাপা, প্রত্যেকটি পরিচালক তিনি। তার সাফল্য ড্রয়িং রুমের সীমানা পেরিয়ে একদিন পৌঁছে গেল বড় পর্দাতেও। যিনি চিরকাল শুধু বাবা মাকে ভালো রাখতে চেয়েছেন, তার গল্প তাই বারবার এই ক্ষয়ে যাওয়ার সময়ে আগলে রাখার গল্প বলে, ভালো থাকার গল্প বলে, ভালো রাখার গল্প বলে। 2021-এ টনিক, 22-এ প্রজাপতি, 23-এ প্রধান, 25-এ প্রজাপতি 2, প্রিয় সম্পর্কগুলো নিয়ে বারবার তিনি গল্প বাঁধেন। ছবির পড়াশুনো করতে করতেই যিনি স্বপ্ন দেখতেন গল্প বলার, রাজকুমার হিরানির ছবির কন্টিনিউইটি ধরে রাখতে রাখতেই যিনি নিজের ভাষায় ছবি বানাতে চাইতেন, যিনি ভেসে যেতে দেননি তার গল্প বলার স্বপ্নকে আরব সাগরে, আজও ব্যস্ততম দিনের পরে যার ক্লান্ত শরীর ভাব জমায় বাংলা ছবির চিত্রনাট্যে, বাঙালির প্রিয় সব টেলিভিশন শোয়ের সেই রূপকার এবং পরিচালক মানুষটা, তার সম্পর্কে কিভাবে গল্প বলবো, এই নিয়ে চিন্তায় কেটেছে গত কয়েক ঘন্টা। তারপর মঞ্চের মাইক্রোফোনে আলো পড়তেই তাকে সামনে দেখে কেটে গেল সব চিন্তার মেঘ। প্রথমে ভেবেছিলাম তিনি তো জেভিয়ার্সের স্যার, ভুল বললে যদি অ্যাটেন্ডেন্স কেটে আই কার্ড নিয়ে নেন। কিন্তু তাকে দেখে বুঝলাম এ যেন এসে বলে গেল, আর চিন্তা করো না, নো প্যানিক, অনলি টনিক। দশভুজা বাঙালি 2026 টেলিভিশন এবং রূপলী পর্দার অন্যতম জনপ্রিয় পরিচালক শ্রী অভিজিৎ সেন। গল্প আছে কল্পনা বাস্তবে,
কিছুক্ষণের জন্য বদলে দিই প্রেক্ষাগৃহকে স্যারের ক্লাস করে। শ্রী অভিজিৎ সেন। গুড ইভিনিং সবাইকে, অসংখ্য ধন্যবাদ এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মনে করি যে আমি এই মঞ্চে দাঁড়ানোর যোগ্য নই, কারণ যে সমস্ত গল্প আগে শুনলাম, যাদের কন্ট্রিবিউশন আমাদের বাংলাকে এবং এই বাংলাকে ভারতবর্ষের মানচিত্রে একটা বিশাল জায়গায় নিয়ে গেছে, যারা যে সমস্ত জ্ঞানীগুণী মানুষরা তাদের কর্মপ্রতিভা এবং দিনের পর দিন নিরলস তাদের কন্ট্রিবিউশনে আমাদের সমাজকে অনেক কন্ট্রিবিউট করেছে, তাদের কাছে, তাদের কাজের সাথে আমার কাজ নিতান্তই ক্ষুদ্র। কিন্তু এই সন্ধ্যেটা আমাকে অনেক সাহস এবং অনেক আত্মবিশ্বাস এবং ইন্সপায়ার করছে যে আমাকে আরও ভালো কাজ করতে হবে, আমাকে আরও ভালো কাজ করতে হবে, যাতে সেন্ট জেভিয়ার্স কলেজের মতন এই কলেজের মঞ্চ থেকে আমি আজকে নিজেকে প্রতিজ্ঞা নিতে, আমি নিজে একটা নিতে পারি যে আমি আরও ভালো কাজ করবো এবং আমাদের সমাজকে, বাংলাকে ভারতের মানচিত্র এবং ওয়ার্ল্ডের ম্যাপে একটা নতুন জায়গায় কাজ নিয়ে যাব আমার কাজের মাধ্যমে। সালটা ছিল 2004 আমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে সচিত্রা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়ি। ফাইনাল ইয়ারে পেপারে একটা অ্যাড দেখেছিলাম আনন্দবাজার পত্রিকায়। সেখানে একটা বিজ্ঞাপন বেরিয়েছিল লেকচারার পোস্টে মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টে লেকচারার নেওয়া হবে। আমি অ্যাপ্লাই করি যেদিন, যখন অ্যাপ্লাই করি এবং আমার যেদিন ইন্টারভিউ কল আসে, আমি এসে দেখেছিলাম অনেক বড় বড় সমস্ত মানুষজন এসেছেন ইন্টারভিউ দিতে, তাদের মধ্যে আমি খুবই ছোট। তো সেভাবে আমার মনে হয়েছিল যে আমি সিলেক্ট হব না। কিন্তু ইন্টারভিউ যখন রেজাল্ট বেরোয়, দেখা যায় তাদের মধ্যে থেকে একমাত্র আমি সিলেক্ট হই, যারা যারা এসেছিলেন ইন্টারভিউ দিতে। আমি যেদিন প্রথম, তখন ফাদার ছিলেন, তখন প্রিন্সিপাল ছিলেন ফাদার পিসি ম্যাথিউ। আমাকে যখন ক্লাসে নিয়ে গেলেন, স্টুডেন্টসরা আমাকে দেখে অবাক, এ কি পড়াবে, এ তো আমাদের মতন স্টুডেন্ট। কিন্তু বিশ্বাস করুন, যখন পড়ানো শুরু করি এবং দিনে দিনে সমস্ত স্টুডেন্টস আমার ভক্ত হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, কলেজের বাকি সকল প্রফেসর্স, লেকচারার্স, টিচার্স সবাই খুবই ভালোবাসতেন। পাশেই আমাদের প্রফেসরদের বসার জায়গা ছিল, সেখানে বসতাম সকলের সাথে। আর আমি সবার দিকে তাকাতাম আর ভাবতাম, এই কম বয়সে আমি পড়াচ্ছি, আর যারা যারা আমার আশেপাশে বসে আছে তারা তো সব দিগ্গজ, সব পিএইচডি করেছে। কিন্তু পড়াতে আমার দারুণ লাগতো। যখন পড়াতাম এটাই ভাবতাম যে পড়াচ্ছি, কিন্তু যেটা করতে চাই, যে সিনেমা বানাবো, সেটা তো পারছি না। তো হঠাৎ করে কি মাথায় এলো, একদিকে মুম্বাইয়ের টিকিট কেটে ট্রেনে চলে গেলাম। ওখান থেকে গিয়ে প্রিন্সিপাল স্যারকে ফোন করলাম, স্যার আমি মুম্বাই এসেছি। উনি খুব সারপ্রাইজ হলেন, বললেন তাহলে তুমি পড়াবে না? আমি বললাম যে স্যার আমি এখানে কাজ করতে চাই মুম্বাইতে। বলে তুমি কোথায় এখন? আমি মুম্বাইতে। তুমি পালিয়ে গেছো? এক্স্যাক্টলি এই শব্দটা ইউজ করেছিলেন। ফাদার পিসি ম্যাথিউ খুব ভালোবাসতেন, যেমন স্টুডেন্টসদের তেমন ওনার সহকারী সহকর্মী টিচার্সদেরও। তখন এই শব্দটা খুব শুনতাম, উনি বলতেন আলমা ম্যাটার, আলমা ম্যাটার, সেন্ট জেভিয়ার্স কলেজ আলমা ম্যাটার। তো ওখানে কাজ শুরু করি এবং আমার ভাগ্যক্রমে সমস্ত দিক সব দিক থেকে খুব মন দিয়ে কাজ করি এবং আমি বলবো বাই গডস গ্রেস এবং ব্লেসিংস ডেফিনেটলি আমি ভারতবর্ষের অন্যতম সেরা পরিচালক রাজকুমার হিরানির সাথে কাজ করার সুযোগ পাই এবং তার হাতে তার সে আমার কাছে টিচার হয়ে ওঠেন এবং তার কাছে সহকারী হিসেবে কাজ করি। তারপরে কাজ করতে করতে আমি পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়ানোর সুযোগ পাই, যেখানে আমি একাডেমিক ইনচার্জ হিসেবে জয়েন করি। তারপরে একদিন আবার এই কলেজ থেকে ফোন যায় আমার কাছে, তুমি কি ফিরে আসতে চাও লেকচারার পোস্টে, জয়েন করতে চাও সেন্ট জেভিয়ার্স কলেজে? জানি না, এই কলেজের একটা অদ্ভুত ভালোবাসা আছে। স্যার কিছুক্ষণ আগে বললেন যে আমার আক্ষেপ, স্যারের আক্ষেপ, স্যার এই কলেজে স্টুডেন্ট ছিলেন না। আমারও আক্ষেপ যে এই কলেজে আমি স্টুডেন্ট ছিলাম না। কিন্তু কোথাও এই আক্ষেপটা যখন পড়াতে আসি, এত ভালোবাসা পেয়েছিলাম স্টুডেন্টসদের এবং
স্যারেদের কাছ থেকে সেই আক্ষেপটা দূরে চলে যায়। ফলে যখন আমি ডাক পাই যে কলেজে আবার পড়াতে, আমার মনে হলো আমি যদি আবার ফিরে যাই তাহলে তো আমার ছবি বানানোর স্বপ্নটা হয়তো আর থাকবে না, পারবো না। কিন্তু স্যারের ডাককে, ওই শক্তিকে আমি কন্ট্রোল করতে পারিনি। আমি আবার ফিরে আসি কলকাতায়। সব থেকে খুশি হয়েছিলেন আমার মা এবং বাবা, যে ছেলে ফিরে আসছে কলকাতায়, কারণ ভেবেছিলেন চলে গেছে ছেলে আমাদের বোম্বেতে। তো ফিরে আসি, আবার পড়ানো শুরু করি এবং দারুণ একটা জার্নি ছিল। কিন্তু সেই আবার সিনেমা বানানোর ইচ্ছে, আবার কিছুদিন বাদে স্যার করলাম আর পারছি না, ছেড়ে দিতে এবার আমায়। তারপরে ছেড়ে দিলাম, জয়েন করলাম জি বাংলা। এখনো পর্যন্ত রয়েছি, ছাড়িনি, ছাড়তে চাইও নয়। কারণ এর সাথে সাথে টেলিভিশনের সাথে সাথে যে প্রোগ্রামগুলোর নাম আপনারা শুনলেন, তার সাথে সাথে আমি সিনেমা করছি, যেটা আমার লক্ষ্য ছিল। আমার প্রথম ছবি টনিক হয়তো আপনারা দেখেছেন। প্রথম ছবি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে সিলেক্ট হয় প্যানোরামায়। তার পরবর্তী টনিক, প্রজাপতি, প্রধান, প্রজাপতি তো এখন চলছে। যেদিন প্রথম ফিল্ম ইনস্টিটিউটে আমি ভর্তি হই, সেদিন আমাদের একজন প্রফেসর, ফিল্ম ডিরেক্টর মেহবুব খান এসেছিলেন। তিনি একটা কথা বলেছিলেন, আমি মঞ্চে তখন বসেছিলাম, শুনছিলাম যে যাই করো না কেন, কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, সমাজের জন্য করো। ডোন্ট ডু এনিথিং ফর ইউর সেলফ, নিজের জন্য কিছু করো না, যাই করো সমাজের জন্য করো। ওই লাইনটা আমার এখনো মনে আছে, মনে গেঁথেছি। তো যতদিন বাঁচবো ততদিন যাই করব সমাজের জন্য করব। আর এই সমাজ মানে আমার মা, আমার বাবা এবং আমাদের দর্শক, আপনারা সবাই। প্রণাম নেবেন সবাই। ভালো থাকবেন, নমস্কার। দশভুজা বাঙালি শুরুর আগে আমাদের এক প্রাক্তনী আমায় বলছিলেন, বাঙালির কৃতিত্বের বহর যে হারে কমছে, তাতে দশভুজা থেকে এবার বাঙালি শব্দটা না সরিয়ে দিতে হয়। বাঙালি নাকি রবীন্দ্রনাথ আর সত্যজিতের বাইরে বেরোতে পারেনি। ভাগ্যিস বেরোয়নি, নাহলে পরের গল্পটা শুরু করতাম কি করে। কিন্তু পরের গল্পটা শুরু করার আগে আমার দশভুজার মতন করেই আপনাদের বলি, বসতে হবে 3.5 মিনিট। এমন একজন মানুষের গল্প বলবো, আমি অন্তত 3টে ভিন্ন ক্ষেত্র বলতে পারি যেখানে তিনিই প্রথম, তিনিই পথপ্রদর্শক, তিনি কাল্ট। যুগ যুগ ধরে বাঙালি টিনেজার নিজেকে যে চরিত্রে কল্পনা করেছে, মানিক রাজার দরবারে যখন তিনি প্রথম গিয়েছিলেন, সেই চরিত্রের নামও শোনেননি। বরং অনেক বেশি আকর্ষণ ছিল টিনটিনে, গুপি গাইন বাঘাবাইনে। তারপর তুফান এক্সপ্রেস পেরিয়ে, ব্রাজিলের বিচ্ছু এড়িয়ে যখন তিনি পাঠ ভবন থেকে জাভেরিয়ান জার্সিটা গায়ে তুললেন, ততদিনে মুক্তি পেয়ে গেছে সোনার কেল্লা। ফাদার জরিস, ফাদার ম্যালাইকেলরা যখন সকালে সেন্ট জেভিয়ার্সকে চালাচ্ছেন, তখন তিনি ক্লাস ঘর থেকে অনেক দূরে, সোজা ব্যাগ কেটে। তারপর জেভিয়ার্সে থাকাকালীনই সকালের আর্টিকেল শিপ থামিয়ে তিনি চলে গেলেন মছলি বাবার দর্শনে। শুট হলো জয় বাবা ফেলুদা। তারপর সত্যজিৎ রায় ফেলুদা করা থামালেন, তিনিও মন দিলেন কাজে। বহু সময় পর একদিন শুনলাম, টেলিভিশনের পর্দায় রোজ বিকেল বেলা যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে বিশ্লেষণ করতে শুনি শেয়ার বাজার, সে আর কেউ নয়, মানিক বাবুর তপেশ রঞ্জন। যে সময় কোভিড আসেনি, মোবাইল ফোনের এরকম ব্যবহার ছিল না, যখন ঘরে ঘরে ডিম্যাট অ্যাকাউন্ট ছিল না, সেই সময় থেকেই তিনি রাজ্যবাসীকে বিনিয়োগের পাঠ দিচ্ছেন। শেয়ার বাজার মানেই টাকা হারানো নিয়ে ভীত বাঙালিকে বলছেন, বিনিয়োগ আর বিয়োগ এক নয়। আর আজও আজকের প্রজন্মকে, যারা শেয়ার বাজারে মেতে আছেন, তাদের ফিউচারের ভবিষ্যৎ আর অপশনসের বিকল্প সম্পর্কে বারবার সচেতন করছেন। বিনিয়োগে মগজাস্ত্র, গোল্ডেন রুলস অফ ট্রেডিং, মিউচুয়াল ফান্ডে মগজাস্ত্র, তিনি বাঙালিকে শেয়ার করতে বলেছেন। সিদ্ধেশ্বরী আশ্রম, মহল, স্বাধীন ভারত হিন্দু হোটেল, বাঙালির খাবার বলতে একসময় কলকাতা বুঝতো পাইস হোটেলকেই। এই মানুষটি বুঝেছিলেন কলকাতার কাছে, খাদ্যপ্রিয় বাঙালির কাছে ফাইন ডাইনিং বলতে শুধুই চাইনিজ,
কন্টিনেন্টাল আর উত্তর ভারতীয় খাবার। এড্ডারিয়া এভারগ্রিনের পাশে ছোট্ট বেসমেন্টে বন্ধুদের সঙ্গে নিয়ে তিনি শুরু করলেন বাঙালির প্রথম বাংলা খাবারের ফাইন ডাইনিং রেস্তোরাঁ ভজহরি মান্না। বাঙালি তাড়িয়ে তাড়িয়ে স্বাদ নিল মাটন ডাক বাংলো আর ডিগামা সাহেবের কষা কাঁকড়া। ভজহরি মান্নার অভূত সাফল্যের পরেই এইভাবে এই একই খাবারে এসেছে অনেক নাম, এসেছেন অনেক উদ্যোগপতি। জেন জিরা আজকাল একটা শব্দ খুব ব্যবহার করছে শুনছি, ওজি। গুগল করে দেখলাম তার মানে নাকি অরিজিনাল গ্যাংস্টার, অর্থাৎ সোনায় হলমার্কের মতন ব্যাপার। দেশের অগ্রগণ্য আর্থিক পরামর্শদাতা, সফল উদ্যোগপতির ঝরঝরে কলম থেকে যখন মানিকবাবুর শুটিং এর অ্যাডভেঞ্চার বের হয়, তিনি আরো একবার বাঙালিকে বুঝিয়ে দিয়ে যান বাঙালির নস্টালজিয়ায় তিনিই মানিকবাবুর তপেশ্বরজন, তিনিই দা ওজি তোপসে। দশভুজা বাঙালি 2026 অভিনেতা, উদ্যোগপতি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, জাভেরিয়ান শ্রী সিদ্ধার্থ চ্যাটার্জি। শিখেছি শহরেই রান্না, আমি শ্রী ভজহরি মান্না। হাতে নিয়ে দেখেছি এই তো নেহেছি, হাতে নিয়ে দেখেছি যেই তো নেহেছি, বিরিয়ানি খুরমা পটলের খুরমা মিলেমিশে হয়ে যায়। এবার বেশ কয়েকবার হাততালি আসবে, দেখি আমার টেলিপ্যাথি চোট কতটা। শ্রী সিদ্ধার্থ চ্যাটার্জি। শুভ সন্ধ্যা। কলেজের এই অডিটোরিয়ামে আসার ব্যাপারটা একটা সাংঘাতিক ফিলিং যাকে বলে। আমি যখন ঢুকছিলাম কলেজে, এই চিরকালই সামনের গেট দিয়ে তো আমরা বাইকটা নিয়ে ঢুকতাম, এবার প্রথম গাড়ি নিয়ে বেশ সাদর সম্মান করে আমাকে গাড়ি নিয়ে ঢুকতে হলো, খুব ভালো লাগছিল। যাক, এই কলেজটা তো আমার জন্য একটা বিশাল পরিবর্তন। পাঠভবন স্কুল থেকে বেরিয়ে এসে প্রথম পার্ক স্ট্রিটে সেন্ট জেভিয়ার্স কলেজ, নতুন অ্যাটমসফিয়ার। আর কলেজে এসে আমি একটু গ্লোবাল ব্যাপারটা বুঝতে পারলাম। আগে একটু নির্দিষ্ট গণ্ডির মধ্যে ছিলাম আমার ধারণা, কলেজে এসে একটু অনেকখানি খোলামেলা, অনেকখানি পরিচিতিটা অনেক সুদীর্ঘ হলো এবং অনেক টাইপের ছেলেদের সাথে আলাপ হলো। মেয়েদের তখন আসেনি তখনও। তো আজকে এখানে আমাকে ডেকেছে, সম্মান দিচ্ছে, এটা আমার জন্য বিরাট প্রাপ্তি। আর যে কথাগুলো বললেন যে বাঙালি হিসেবে অজান্তে অনেকগুলো বাঙালি ওরিয়েন্টেড ব্যাপার করে ফেলেছি। এক তো হচ্ছে যে শেয়ারবাজার ভাষাটা বাংলায় ইউজ করেছি। সাধারণভাবে শেয়ারবাজারের ভাষাটা ইংরেজিতে কিংবা হিন্দিতে ইউজ হয়, ওটা বাংলায় করতে পেরে খুব আনন্দিত হয়েছে এবং এখনো চলছে। বই টই লিখে থেকে বাংলার লোককে বুঝিয়ে দিয়েছি যে শেয়ারবাজার ব্যাপারটা কী। অজান্তে বাঙালি রান্না, বাঙালি খাওয়ার ভজহরি মান্না তৈরি করে ফেলেছিলাম, সেটাও বাঙালি একটা ব্যাপার হলো। সুতরাং আজকে বাঙালি মানে মাতৃভাষা দিবসে এটা অ্যাপ্রোপ্রিয়েট যে এই ইংরেজিগুলো চলেই আসে, আমি জানি না এগুলো কী করে আটকানো যায়, বাট ভালো লাগে। বাংলায় কথা বলতে ভালো লাগে, বাংলায় ভাবতে ভালো লাগে, বাংলায় কথা বলতে যেমন ভালো লাগে, বাংলায় আড্ডা মারতে ভালো লাগে। ইংরেজিতে আড্ডা হয় না, আমি দেখেছি। ইংরেজিটা এমন জায়গায় বলতে পারি না, যথেষ্ট পারি, বাট ইংরেজিতে আড্ডা ফাড্ডা হয় না। ওটা বাঙালি একটা আছে। বাংলা খাবার চা কাঁটা চামচ দিয়ে হয় না, ওটা বাঙালির হাতেই খেতে হবে। সুতরাং বাঙালিদের মধ্যে একটা, বাঙালি ব্যাপারের মধ্যে একটা জিনিস আছে যেটা বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে দেখলাম যে ওটা বেশ ভালো কাজে দেয়।
ইনফ্যাক্ট ভজরি মান্না যখন প্রথম ভাবনা চিন্তার মধ্যে আসে, নামটা যখন ভাবলাম ভজরি মান্না দেব, তখন সেই ওই পপুলার বাংলা গান আমি শ্রী ভজরি মান্না, ওখান থেকেই ব্যাপারটা চলে আসছে। ইনফ্যাক্ট মান্না দে যখন এসেছিলেন, উনি বললেন যে আমি তো বিশ্বাসই করতে পারি না যে আমরা একটা গানের কলি থেকে একটা রেস্টুরেন্টের নাম হতে পারে। এখন কেন, আপনার কি মনে হচ্ছে? বলুন না, আমি ভাবতে পারছি না, ব্যাপারটা হচ্ছে মনে হচ্ছে তো ভালোই, ভাবতে পারছি না যে এরকম একটা গানের নাম দিয়ে এটাকে হতে পারে। এখন এই বাংলা জিনিসটা রক্তের মধ্যে মিশে গেছে এবং ইনফ্যাক্ট কলেজে আসার আগে, কলেজে এসে একটু একটু ইংরেজি কথাবার্তা শুরু হয়ে গেল, কারণ অনেকেই অবাঙালি ছিল আমাদের ছাত্রদের মধ্যে, তো তাদের সাথে কথা বলাটা বাংলায় তো সম্ভব ছিল না। সুতরাং এখানে প্রথম ইংরেজিটা শুরু হয়। বাট ইংরেজি হোক আর যাই হোক, একটা জিনিস যে আমাদের একটা সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন ছাত্রদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে অনেক ছেলেরা আছে এবং সব কলকাতার বাইরে, সব বিভিন্ন স্টেটে আছে, বিদেশেও আছে। তো আমরা যখন নিজেদের মধ্যে আলোচনা করি, আমরা কিন্তু বাংলাতেই টাইপগুলো করি এবং সেটা খুব মজা হয় যে প্রত্যেকে খুব এনজয় করে বাংলায় টাইপ করে বিভিন্ন মেসেজ পাঠানো। সুতরাং কলকাতা থেকে সেন্ট জেভিয়ার্সের ছাত্র হলেও বাঙালিয়ানাটা এখনো থেকে গেছে। তো আজকে আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ এবং আমি খুব গর্বিত এবং আনন্দিত যে আমাকে একটা পুরস্কার দেওয়া হচ্ছে। আর নিজের কলেজে এসে পুরস্কার পাওয়ার মধ্যে একটা অন্য মজা আছে, এর মধ্যে কোনো সেকেন্ড কথা নেই। ধন্যবাদ, থ্যাংক ইউ। আজ যেখানে দাঁড়িয়ে কথা বলছি, সেখানে ফিরে যাই 90-এর দশকে। উত্তাল এক সময় জগৎসবে কত্থক আর ভারতনাট্যমের মধ্যে হঠাৎ করেই এক সুঠাম চেহারার ছাত্রে ব্রেক ডান্স দেখল সেন্ট জেভিয়ার্স। তখন সেন্ট জেভিয়ার্সে যে তারকারা আসতেন, তাদের নিরাপত্তার ভারও নাকি ছিল তার উপরে। তৎকালীন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আমায় বলছিলেন, সন্ধ্যের পর ছাত্ররা যখন আড্ডা জমাতো পিটার ক্যাটে কিংবা ট্রিঙ্কাসে পানীয়ের গ্লাসে, তখন তিনি ব্যাগের থেকে বের করতেন শসা, টমেটো আর গাজর, তৈরি করতেন নিজের স্যালাড। ফুটবল খেলা চলছে, হঠাৎ বাড়ির বড়রা বললেন যে ল্যান্ডলাইনে তার জন্য একটি ফোন কল এসেছে। খেলার মাঝখানে তাকে ডাকায় রীতিমতো বিরক্ত সেই ছাত্র, সেই তরুণ তখন চলে গেল ফোন ধরতে। উল্টো দিকের অপেক্ষমান মানুষটি নাকি অপেক্ষমান 10 মিনিটেরও বেশি সময়। ফোনে তিনি বললেন হ্যালো। উল্টো দিক থেকে উত্তর এলো, আমি ঋতুপর্ণ ঘোষ। অবিশ্বাস আর বিরক্তি নিয়ে তিনি উত্তর দিলেন, আর আমি জর্জ ডব্লিউ বুশ। যে সময়টায় বাণিজ্যিক আর সমান্তরাল ছবির পার্থক্যটা দীর্ঘতর ছিল, তখন বাংলা কমার্শিয়াল ছবির নায়ক ঋতুপর্ণ ঘোষের ফোন পাবেন, সেটা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। তারপর শুরু হয়ে গেল একটা রূপকথার যাত্রা। সোনার বাংলার সোনার ছেলে হয়েই যিনি থাকতে পারতেন, পূজা, লাঠি, শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো জনপ্রিয় ছবি করার পর চেনা মাঠেই যিনি ড্রুবল করতে পারতেন, ঋতুপর্ণ ঘোষের হাত ধরে দল বদল করলেন তিনি। প্রথমে নন্দিতা দাসের বিপরীতে আইপিএস অরিন্দম চ্যাটার্জি হিসেবে শুভমহরতে, তারপর ঐশ্বরিয়া রায়ের বিপরীতে চোখের বাড়িতে বিহারী হিসেবে কমার্শিয়াল আর আর্ট ফিল্মের নায়কের সংঘাত যাবতীয় দূরত্ব ঘুচিয়ে দিলেন তিনি। তারপর একদিকে যেমন চলতে লাগলো গোলমাল, পরাঞ্জায়, জলিয়ারে, পাগলুটু, অন্যদিকে কৌশিক গাঙ্গুলির শূন্য এ বুকে, সন্দীপ রায়ের টিন্টোরেটোর যিশু, অরিন্দম শীলের আবর্ত, অতনু ঘোষের অংশুমানের ছবি একখানি রোদ। বাংলা পেরিয়ে হিন্দিতেও তিনি অমলিন, কাহানি 2, ইন্দু সরকার, হেলিকপ্টার ইলা এবং অবশ্যই রকি আর রানী কি প্রেম কাহানি। তার অভিনয়ে, তার শারীরিক দক্ষতায়, তার নাচের জাদুতে বারবার মুগ্ধ হয়েছে ভারতীয় সিনেপ্রেমীরা। 2024-এর অন্যতম প্রশংসিত 2 ছবি টেক্কা এবং চালচিত্র, দুক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
টেলিভিশনে শ্রীময়ী রোহিত সেন হিসেবে তিনি ঢুকে পড়েছেন বাঙালির অন্দরমহলে, আর ওটিটি ফেলুদা হিসেবে বাঙালির টিনেজে। ছিন্নমস্তার অভিশাপ, যত কাণ্ড কাঠমান্ডুতে, দার্জিলিং জমজমাট, ভূস্বর্গ ভয়ঙ্কর এবং রয়্যাল বেঙ্গল রহস্য। দুশ্মন যতই দুর্ধর্ষ হোক না কেন, কাঠি ছাড়াও বাঙালির যে একটি অস্ত্র রয়েছে, আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছাড়াও একজন পিসিএম রয়েছেন, তা বোঝানোর দায়িত্ব এখন তার কাঁধেই। অনেকেই মনে করেন সত্যজিতের ফেলুদার প্রথম দিকের আঁকা ছবিগুলো দেখতে গেলে তিনি একেবারে বই থেকে উঠে আসা ফেলুদা। বাংলার রূপলী পর্দায় সুদীর্ঘ ইনিংসে পার্শ্ব চরিত্র থেকে খল, ক্যামিও থেকে নায়ক, তার স্কোর কার্ড রীতিমতো বৈচিত্র্যপূর্ণ। কত্থক হোক বাকি হোক, পাশে রণবীর সিং থাকুন কিংবা শান্তনু মাহেশ্বরী, তিনি সবসময় কেড়ে নিয়েছেন যাবতীয় স্পটলাইট। কোন টাইম ট্রাভেল মেশিন কিনে নিজের স্বাস্থ্যকে 2002-এ আটকে রেখেছেন তিনি, নিজের বয়সকে আটকে রেখেছেন আমি জানি না, কিন্তু এই পৃথিবীতে তিনি একমাত্র মানুষ যিনি ভাত খেয়ে আর চিনি খেয়েও সিক্স প্যাকটা ধরে রাখেন আর অপেক্ষা করেন ভালো চরিত্রের জন্য, খিদেটা বজায় রাখেন। মনে করেন যতক্ষণ না শেষ বাকিটা পাচ্ছে ততক্ষণ গোল করার সুযোগ আসবেই। গত বছর এই মঞ্চ থেকে এক দর্শকপূজা বলেছিলেন, বাঙালিকে সেন্ট জেভিয়ার্স অনেক কিছু দিয়েছে। আজ আমি বললাম, বাঙালির বুকের ভেতর যে বারুদটা আছে তাকে পুড়ে রাখার জন্য জেভিয়ার্স একটা টোটাও দিয়েছে। দর্শকপূজা বাঙালি 2026, স্বনামধন্য অভিনেতা শ্রী টোটা রায়চৌধুরী। নিজের চেনা মাইক্রোফোনে চেনা মঞ্চে ফেলুদা। উপস্থিত ছাত্রছাত্রী, টিচার্স, যারা সম্মানিত হচ্ছে আজকে পুরস্কার পাচ্ছেন, তাদের মধ্যে আমি ঠিক তেমন যেমন হংস মধ্যে বকযথা, জানি না আমাকে মঞ্চে কেন রাখা হলো, কারণ আমার অনেক অনেক কাজ বাকি আছে, এখন অনেক কিছু হাসিল করতে হবে। তবু ধন্যবাদ, তার কারণ নিজের কলেজ থেকে এই সম্মান ভালোবাসা পেতে কার না ভালো লাগে। Father Savio, Father Joseph, শ্রীকোনার ধন্যবাদ। অনেক কিছু বলবো বলে এঁটে এসেছিলাম, মঞ্চে উঠেই কেমন যেন পেটের মধ্যে প্রজাপতিগুলো ডানা মেলে উঠছে, সব গুলিয়ে গেছে। ঠিক সেদিনকার মতো যেদিনকে ফ্রেশেস্ট ওয়েলকামে আমাকে এই মঞ্চেই পারফর্ম করতে হয়েছিল, সেই আমার যাত্রার শুরু বলতে পারেন প্রায়। তারপর বহু জাগোৎসবে নিজের কলেজকে রেপ্রেজেন্ট করেছি, এবং আমার মনে আছে সেই সময় প্রায় 2 বছর আমরা যে যে ফেস্টে গেছি শহরে বা শহরতলিতে, খালি হাতে কোনোবারই ফিরিনি আমাদের দলে সদস্যরা। এই কলেজ আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু। সবচেয়ে যেটা দিয়েছে, সবচেয়ে বেশি করে যেটা দিয়েছে, সেটা হচ্ছে সেই মোটরটা, নেহেল আলট্রা, নাথিং বিয়ন্ড। আমার কোনোদিনই মনে হয়নি যে সৎ প্রচেষ্টা, পরিশ্রম এবং ধৈর্য থাকলে আমি কোনো কিছু হাসিল করতে পারবো না, এটা কোনোদিনই মনে হয়নি। সেটা আমার কলেজ আমায় শিখিয়েছে, যে কারণে আজ এই 3 দশক পরও এখনো স্বপ্ন দেখি, এখনো বিশ্বাস করি। গন্তব্য জানি না কোথায়, সত্যি কথা বলতে কি অনেক কিছু তো ভাগ্য নির্ধারণ করে দেয়। আমার পথ চলাতেই আনন্দ,
প্রত্যেকটি পদক্ষেপ আমি উপভোগ করি। তবে হ্যাঁ, সেই পদক্ষেপগুলো যেন সৎ হয়, তার মধ্যে যেন সততা থাকে, পরিশ্রম থাকে, ভালোবাসা থাকে। একটা কথা বলবো যে যেটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি, যে বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের বলি, দুটো জিনিস কোনোদিনই ছেড়ো না। এক, প্রশ্ন করা ছেড়ো না। কোনো কিছু যদি আরোপ করে দেয় মানুষ, সেটাকে বিনা প্রশ্নে হজম করো না, প্রশ্ন করো। বিশেষ করে আজকের সময় যেখানে আমাদের এই ইনফরমেশন বম্বার্ডমেন্ট আমাদের মস্তিষ্ক নিয়ে ছেলে খেলা করছে, যা শুনবে, যা দেখবে, যা লোকে বললে প্রশ্ন করবে। দ্বিতীয় কথা, স্বপ্ন দেখা ছেড়ো না, কারণ স্বপ্ন ছাড়া আমাদের জীবন আর কি বা আছে। স্বপ্ন দেখো, প্রশ্ন করো, জীবনটাকে উপভোগ করো। মনে রেখো, জীবনটা কিন্তু কোনো গন্তব্য নয়, জীবনের শেষে কিন্তু কোনো সংখ্যা থাকে না, জীবনের শেষে থাকে পরিতৃপ্তি। সেই পরিতৃপ্তি পেতে গেলে সৎভাবে পরিশ্রম করো, নিজের হৃদয়ের কথা শোনো, কারো কথা শোনার দরকার নেই। ধন্যবাদ, নমস্কার। প্রত্যেকবার দশভূজার প্রাপকদের তালিকা তৈরির সময় একটা বিভাগে এসে হোঁচট খেতে হয় আমাদের। কলকাতার ফুসফুস হিসেবে ময়দানটা যতই বেঁচে থাকুক, ময়দানে বাঙালি যেভাবে কমছে, তাতে একদিন এই ময়দানটা একটা টাউনশিপ হয়ে গেলেও আশ্চর্য হব না। দশভূজার স্মৃতি খেতে দেখলাম এক দুজন ছাড়া বারবার আমাদের এই বিভাগে গল্প বলার সময় প্রাক্তন শব্দটা বলতে হয়েছিল। এই অভাগা দেশে ভোটের বাদ্যি না বাজলে কি খেলা হবে না? তাই চেনা ছকটা বদলে দিলাম, চলে গেলাম 90-এর শেষ ভাগটায় সুভাষ গ্রামের প্রদ্যুৎ বসুর বাড়িতে, যিনি চিরকাল স্বপ্ন দেখেছেন বাড়িতে থাকবে একটা জাতীয় দলের জার্সি। অনেক বায়নার পর বাবা দাদার সাথে মাঠে যাওয়ার অনুমতি পেত যে ছেলেটা, সেই একদিন হয়ে উঠল ভারতীয় ফুটবলে বাঙালির একমাত্র লাইট হাউস। কেউ ভেবেছিল এই ছেলেটার পায়ে সেই আটকে যাবে এশিয়ার তাবড় তাবড় ফরওয়ার্ডরা? পাড়ার মাঠ থেকে শুরু হওয়া দৌড় এসে থামবে ভারতীয় ফুটবলের মঞ্চে, যেখানে পর পর দুবার দেশ সেরা হওয়ার মতোই নজির হয়ে থাকবে মোহনবাগান সুপার জায়ান্টস ক্যাপ্টেনের সেই গর্জন, দিস ইজ আওয়ার জাঙ্গল। মাত্র 17 বছর বয়সে যোগ দিয়েছিলেন পুনে এফসিতে, তারপর চার্চিল ব্রাদার্স পেরিয়ে স্পোর্টিং ক্লাব দি গোয়ার হয়ে আই লিগে অভিষেক। পরের মৌসুমেই সঞ্জয় সেন তাকে নিয়ে আসলেন মোহনবাগানে, বড় দলের জার্সি গায়ে যুব ভারতীতে বাস পার্ক করে দেওয়ার জন্য। এরপর আইএসএল এর দুই বিখ্যাত দল ব্যাঙ্গালোর এফসি এবং মুম্বাই সিটি এফসি পেরিয়ে 2020-21 ঘরের ছেলে ঘরে ফিরলেন মোহনবাগানে। স্বপ্নের দৌড় সেই শুরু। 2020-21 রানার্স আপ, 22-23 আইএসএল কাপ জয়, 23-24 আইএসএল শিল্ড জয় এবং 24-25 শিল্ড এবং কাপ দু জায়গায় ভেসে যায় আদরের নৌকো। দেশের জার্সি গায়ে বারবার তিনি এনেছেন সাফল্য, নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলকে, সাব কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ উড়িয়ে দিয়েছেন ভারতীয় তেরঙা। শুরু থেকে ইচ্ছে ছিল আমাদের এমন একজনকে আনা, যিনি আজকের প্রজন্মের কাছে হয়ে উঠবেন মাঠে যাওয়ার অনুপ্রেরণা। তাই আজ দশভূজার মঞ্চে ভারতের সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার, এআইএফএফ এর 2025-এর বর্ষসেরা ভারতীয় ফুটবলার এবং অবশ্যই বর্তমানে ভারত সেরা দলের অধিনায়ক, সাফল্যের চূড়ায় দাঁড়িয়েও যার আজও নারীর চোখ সবুজ ঘাসে। 21 ফেব্রুয়ারির সন্ধ্যায় পার্ক স্ট্রিটে এলেন ক্যাপ্টেন, হৃদয়ে জুড়ে চমক দিলেন কিংবদন্তি প্রাক্তনীরা, আর 165 বছরের সেন্ট জেভিয়ার্স বলে উঠল, আমরাই কখনো মুখ, কখনো দল, কখনো দেশ। দশভূজা বাঙালি 2026 এই মুহূর্তে দেশের সেরা ফুটবলার মোহনবাগান ক্যাপ্টেন শুভাশিস বোস।
এবার আমাদের জাঙ্গালে মোহনবাগান ক্যাপ্টেন শুভাশিস বোস। এখানে উপস্থিত সবাইকে শুভ সন্ধ্যা। Standing here in front of all of you is truly an honor. আর আজকে আমি এখানে উপস্থিত হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি, এবং এই অ্যাওয়ার্ডটা আমাকে আরো বেশি ইন্সপায়ার করবে যে আগে গিয়ে আরো বেশি আমি হার্ডওয়ার্ক করি এবং আরো ভালো করি এবং বাংলার নাম আরো উপরে নিয়ে যেতে পারি এবং দেশের হয়ে আমি ভালো ফুটবল খেলতে পারি এবং নেক্সট জেনারেশনকে আমি ইন্সপায়ার করতে পারি আমার এই জার্নির থ্রু, যাতে আগে গিয়ে আরো বেশি যে কোনো ফিল্ডেই হোক না কেন আরো বেশি তারা হার্ডওয়ার্ক করুক, ডিসিপ্লিন থাকুক এবং সব ফিল্ডেই তারা বাংলার নামকে আগে নিয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। প্রেমের শহর কলকাতা, পার্ক স্ট্রিট জুড়ে বসন্ত যাপন চলছে, কিন্তু এই বসন্তে এবার দশভুজার মঞ্চে ঋতু পরিবর্তনের সাহস দেখাচ্ছি। গানের ভুবন তার কাছে নতুন ছিল না। আদ্যপান্ত সাংস্কৃতিক পরিবারে বড় হওয়া, বাবার কাছে প্রথম সুরের শিক্ষা, শিব ঠাকুরের গলায় দোলে আর ঋতু কান্না নয় দিয়ে ধ্রুপদী সঙ্গীত থেকে বাংলা চলচ্চিত্রের গানে, আধুনিক গানে এলেন তিনি। তারপর কখনো চলচ্চিত্রে, কখনো পুজোর অ্যালবামে বাংলা সঙ্গীত গগনে তৈরি হলো এক চিরস্থায়ী শুক্লা পক্ষ। শুনেছি নিজের জন্য জমিয়ে রাখা গান তাকে দিয়ে দিয়েছিলেন স্বয়ং মান্না দে। হেমন্ত মুখোপাধ্যায় থেকে শ্যামল মিত্র, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় থেকে পুলক বন্দ্যোপাধ্যায়, সকলের স্নেহধন্যা তিনি। আসলে তার কাছে সা থেকে সায়ে বন্দি আছে জীবনের সব চাওয়া পাওয়া, শিক্ষা, রেওয়াজ, এসবের বিকল্প কখনো খুঁজতে চাননি তিনি, কারণ তার কাছে গান সর্বশ্রেষ্ঠ সাধনা। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার বলার কিছু ছিল না, তার উপস্থিতিতেই আজ আমাদেরও হৃদয়ে শিহরণ। অমাবস কা চাঁদ বা চশমে বদলের মতন ছবিতে তার গান তাকে দেশ জুড়ে জনপ্রিয়তা দিয়েছে। তবে তিনি কতটা বাঙালি তার সাজে, তার কাজে বারবার ফুটে ওঠে। সাধারণ কথা, সাধারণ খাওয়া, সাধারণ থাকা, সাধারণেই তিনি অসাধারণ। আর সেই কারণেই তার ড্রয়িং রুমে পণ্ডিত রবিশঙ্কর খিচুড়ি খাচ্ছেন, উস্তাদ রশিদ খান ভাইফোঁটা নিচ্ছেন, লতা মঙ্গেশকর থেকে উস্তাদ বিসমিল্লাহ খান, সবাই ফ্রেমবন্দি। খবর আছে তার গলায় আছে গান, ঘরে আছে অনেক টেরি, আর হাতে আছে ট্যাটু। আসলে সদা হাস্য মুখে বাংলা সঙ্গীতের প্রজন্মের সঙ্গে প্রজন্মের সেতু বাঁধার কাজ করছেন তিনি। বর্ধমান বিশ্ববিদ্যালয় ও বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট প্রদান করেছে। তিনি ভূষিত হয়েছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে, ভূষিত হয়েছেন বঙ্গবিভূষণ সম্মানে। দশভুজার মঞ্চে তার গল্প কোনোদিন শোনাতে পারবো, এক অসামান্য অভিজ্ঞতা আমার কাছে, এক বিরল স্বপ্ন। সত্যি এমন স্বপ্ন কখনো দেখিনি আমি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কেন ঋতু পরিবর্তন চাইছিলাম। কিন্তু যারা ভাবছেন পুরনো দিনের গল্পেই উপসংহার টানবো কিনা, তাদের বলি কিছু কাহিনীর শেষ থাকে না। আমরা শুধু থেমে যাই ঘড়ির কাঁটার অজুহাতে। আমি হয়তো গল্প বলা থামিয়ে দেব, কিন্তু তিনি তো বহমান ধারা। তাই আপনারা উঠে দাঁড়িয়ে কান পেতে থাকুন, শুনতে পাবেন কোথাও না কোথাও এখনো সারেঙ্গিটা বাজছে। দশভুজা বাঙালি চিরন্তনী বরেণ্য সঙ্গীত শিল্পী শ্রীমতী হৈমন্তী শুক্লা। ধরে রাত বয়ে আনছে
যে শুনছিলেন, এবার গানে ও কথায় শ্রীমতী হৈমন্তী শুক্লা। আপনাদের সকলকে আমি প্রণাম জানাচ্ছি এবং যারা মঞ্চে আছে তাদের অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই। আমি না এর উপযুক্ত নই, কেন আমাকে ডাকা হয়েছে আমি ভাবতে পারছি না। সত্যি এত কোটি কোটি মানুষকে দেখলাম, সেখানে আমি একেবারেই নগণ্য, কিচ্ছু করিনি গো, খালি একটু গান করেছি। আর বাঙালিয়ানা যেটা আমাদের, আমি তো শুক্লা মানে আমরা ইউপির লোক, কিন্তু আমার বাবা ছিলেন ভীষণ বাঙালি, কখনো ধুতি পাঞ্জাবি ছাড়া বাবাকে দেখিনি। এবং বাবা সেই বাঙাল ভাষা, এবং বাঙাল ভাষার কথা হচ্ছে যে পাবনা সিরাজগঞ্জের মেয়েকে বাবা বিয়ে করেছিলেন, তারপরে চলে আসেন সিরাজগঞ্জে। ওই যে বাঙাল ভাষা হচ্ছিল কথা, সেটা আমি খুব এনজয় করছিলাম। এবং আমাদের বাড়িতে আমার ঠাকুমা হিন্দির পরে বাঙাল হয়ে কি একটা ভাষা তৈরি হয়ে গেছিল জানো। বাবা ঠাকুমা বলতেন বকরিটারে এইখানে লই আয়, যে এই হরিহর তোর মাইয়াটা কথা কইতে পারে না। আমি হিন্দি বলতে পারতাম না, কিন্তু আমার বাবা না ভীষণ বাঙালি ছিলেন। আমার বাবা দেশের কাজ করেছেন, অনুশীলন পার্টি ছিল একটা, সেখানে বাবা দেশের কাজ করতেন আর তানপুরা নিয়ে গান করতেন। লখনৌ মডেল কলেজ থেকে, সেখান থেকে বাবার শিক্ষা, এবং পরবর্তীকালে চিন্ময় লাহিড়ী এবং বড় বড় আরও গিরিধর শঙ্কর চক্রবর্তী, তাদের কাছে বাবা গান শিখেছেন। আর ছোট্টবেলা থেকে ক্লাসিক্যাল গান শিখেছি আমি, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে আমি বাংলা গান গাইব। ক্লাসিক্যাল গান ভালো ভালো নিশ্চয়ই ভালো, ওইটা না শিখলে কোনো গানই ভালো করে গাওয়া যাবে না, কিন্তু আমি খুব বাংলা গান গাইতে ভালোবাসি এবং সর্বত্র আমি বাংলা গান নিয়ে চেষ্টা করেছি। পণ্ডিত রবিশঙ্করের সুরে একবার সুযোগ এলো যে তুমি বাংলা গান রেকর্ড করবে, তো আমি পণ্ডিতজির পায়ের উপর পড়ে গেলাম। আমার বাবাকে সবাই চিনতেন, তো আমি পায়ের উপর পড়ে গেলাম, আমাকে বাংলা গান দিন দাঁড়া। তখন উনি বলছেন না আমি তো দেশে থাকি না, কি করে কি হবে। তারপরে আমার গান শুনে, আমি জানি না কি গিয়েছিলাম, বুঝতে পারিনি এখনো, কিন্তু খুব প্রশংসা করেছিলেন এবং ভালোবেসে আমাকে গান, বাংলা গান দিয়েছিলেন। তারপরে যখন আলিয়াপুর খান সাহেবের কাছে গেলাম, সেখানেও আমি বাংলা গান, আমি বললাম, উনি বললেন গজল গাও, ভজন গাও, আমি বললাম না আমি বাংলা গান গাইব। আজকের এই আসরে এসেছি বলে যে আমি বাংলা করছি তা কিন্তু নয়, আমরা ভীষণ মনে প্রাণে বাঙালি এবং বাঙাল, কিছু করার নেই। তারপরে একবার নওশাদজির কাছে গেলাম, নওশাদজিকে গিয়ে বললাম আমার জন্য বাংলা গান দাও। উনি বললেন আমি ভাষা জানি না, কি করে তোমাকে বাংলা গান আমি দেবো। আপনি বুঝতে পারছেন তো? এত ভালো বাংলা বললেন, নিশ্চয়ই বুঝতেও পেরেছি। আবার এই কলেজের ছেলেরা যখন আমার কাছে গেছে না, আমি বললাম ওই বাবা ইংরেজিতে কথা বলতে হবে, আমি যাবো না। ওরা বললো না দিদি আমাদের কলেজে সব বাঙালি, কিচ্ছু আপনার অত চিন্তা নেই, আপনাকে যেতেই হবে। যাই হোক নওশাদজির কাছে গেলাম, আমি একটুখানি সময় নিচ্ছি, মজা করে কথা বলতে ভালোবাসি আমি। নওশাদজিকে গিয়ে বললাম যে আমার জন্য বাংলা গান দাও। বললাম ভাষা জানি না, কি করে আমি বাংলা গান তোমাকে দেবো। তো উনি আমাকে একটা গজল দিলেন, তো সেটা আমি রবীন্দ্র জৈনের আবার খুব বাংলা ভাষার প্রতি ইয়ে ছিল। আমি বললাম আপনি দিন না গানটা, আমি বাংলায় ঠিক লিখিয়ে নেব। কিরকম গান ছিল দেখো, গলাটা না কাঁপছে, গায়ে গিয়ে শোনাতে পারছি না। গানটা ছিল হায় ও कैसी शाम आई है, তো রবীন্দ্র জৈন লিখলেন বিকেল হলে তোমায় মনে পড়ে। কি সুন্দর সুন্দর বাংলা গান সব আমি করেছিলাম। এবং বাবা সবসময় বলতেন, সবসময় যে ক্লাসিক্যাল গান গাইতে হবে তা না, আর ক্লাসিক্যালটা কিরকম একটা ভয় লাগে। আমি ছোট্টবেলা থেকে যদিও শিখেছি, কিন্তু ওই করে একটা সা লাগায়, বিরক্তিকর একদম। আর অভিজিৎ আমাকে ভীষণ ভালোবাসে, ও যে সারেগামাতে যতবার যা হবে, আমি যদি বলি দেখ আমার পায়ে ব্যথা যাবো না, ও ঠিক জোর করে দিদি তুমি এসো। আসলে আমি খুব মজা করে থাকতে ভালোবাসি, বাচ্চাদের সঙ্গে থাকতে ভালোবাসি, বাচ্চাদের মধ্যে ট্যালেন্ট দেখতে পেলে আমি করে পাগল হয়ে যাই। আর এই টোটা আমাকে এত ভালোবাসে, আমাকে সবাই, আমার এটা ভীষণ সৌভাগ্য। একবার কোথায় একসঙ্গে দেখা হলো, আমি বললাম আপনি একটু সরে বলবেন, বলে আমাকে তুই বল।
কি ভালো মানুষ তোমরা সব, এত গুণী। তাদের মধ্যে সত্যি আমি কোনো বিনয় করছি না রে, আমি এর উপযুক্ত নই, কিন্তু আমাকে দেওয়া হয়েছে পরম ঈশ্বরের আশীর্বাদ, আমার বাবার আশীর্বাদ। আমার বাবা ভীষণ ভালো মানুষ ছিলেন এবং গান গাইতেন। এবং বাবা সে ক্লাসিক্যাল গান গাইতেন, তখন এই দেশের বাড়িতে গাইলে বলতেন, হরিহর বাবু আপনি তো অনেকক্ষণ গলা সাধলেন, এবার একটা ভালো গান শোনান। এই ছিল অবস্থা। তো বাবাও অনেক বাংলা গান রেকর্ড করেছিলেন। আর বাবার আশীর্বাদ এবং সহযোগিতা, ভালোবাসা সব কিছু মিলিয়ে আমি এত লোকের ভালোবাসা পেয়েছি। তোমরা আমায় এত ভালোবাসলে আমি ভাবতেও পারি না, এত বড় একটা সম্মান, এই পুরস্কার আমার প্রাপ্য, আমি পেতে পারি কি না আমি এখনো ভাবতে পারছি না। কিন্তু আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। তোমরা সবাই ভালো থেকো আর বাংলা গান ভালোবেসো জানো। আজকাল কি বলবো, বাংলা গানগুলো কিরকম হয়ে গেছে, আমি তোমার ভালোবাসি কেউ বলে না, তাই আমি না তোকে খুব ভালোবাসি, তুই কি আমাকে বাসিস, তুই কি বাংলা রে। বাংলা নিয়ে আমি ভীষণভাবে মানে বলতে পারো যুদ্ধই করে চলেছি, যে আমি বাঙালি এবং বাংলা গান মানুষের মনের মধ্যে গেঁথে থাকে। যে কারণে আমি আমার একটু জল দেবেন, গলাটা শুকিয়ে গেছে কথা বলতে। তোমরা যে কজন আছো বাবু একটু বসো, আমি 2 লাইন গান নিয়ে তারপর যাবো। আমি না আসলে সাধক ভবা পাগলা বলে একজন খুব ভালো ভালো বাংলা গান লিখেছিলেন। তো ওর শিষ্যরা এসে আমাকে বললেন যে আপনি একটু ওনার গান করুন। তা আমি বললাম আমি তো সুর করতে জানি না, এটা মানে অতিরিক্ত বিনয় নয় রে, আমি যেটা পারি না সেটা পারি না, বলে দিতে কষ্ট কি, দুঃখ কিসের। তো আমি বললাম আমি তো সুর করতে পারি না, তোমরা করে দাও বাবা, আমি গেয়ে দেবো। তা ওরা কিছুতেই বললো না। তারপরে বলছে যে না আপনি যা পারবেন তাই বলুন। তা আমি গানটা দেখে না আমার এত ভালো লাগলো, লিখেছে যে গানই শ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুলচন্দন মন্ত্রতন্ত্র লাগে না, গানই শ্রেষ্ঠ সাধনা। ওটা না আমার বুকের মধ্যে কিরকম লাগলো, মনে হলো কি সেই গানটা আমি সুর করতে পারবো না। তো ক্লাসিক্যাল গান শিখে বাংলা গান গাওয়ার এই যে উপকারিতা, এটা হচ্ছে দেশিটরি একটা রাগ, বাবার কাছে ছোটবেলা থেকে শিখেছিলাম। তো সেই রাগটা আমার মনে পড়ে গেল, মনে পড়ে আমি হঠাৎ করে গিয়ে ফেললাম, গানে সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুলচন্দন মন্ত্রতন্ত্র লাগে না, গানে সর্বশ্রেষ্ঠ সাধনা। ভালো না গানটা? আমি জীবনেও ভুলবো না যে এত বড় একটা পুরস্কার পাওয়ার জন্য তোমাদের সঙ্গে সামিল হয়ে আমার নাম এসেছে, আমি জীবনেও ভুলবো না। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর অভিজিৎ আমাকে খুব ভালোবাসে জানো, কেউ আমাকে পছন্দ না করলে বলে হৈমন্তী দিকে নিয়ে এসো। সেদিন একটা ক্যামেরাম্যান আমাকে বলছে, আমি বললাম হ্যাঁ রে কালকে কি আমাকে ডাকবে? ওরা বাবা অভিজিৎটা আছে না, তোমাকে ডাকবে না কি? অভিজিৎ কত গুণী ছেলে, কি ভালো কি বিনয়ী একটা ছেলে, ভীষণ ভালো লাগে ওর অনুষ্ঠানে যেতে আমার যেন। আর সবাইকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। আমি তোমাদের থেকে সবার থেকে বোধহয় বয়সে বড়, আমার প্রায় 80 ছুঁই হয়ে গেল, কিন্তু আমার পাটাই হয়েছে বলে অভিজিৎ সবসময় দিদি তুই বসেছো, দিদি তুমি খেয়েছো, এই যে খবরগুলো নেয় আমার মনটা ভরে যায়। আর কি বলবো, আমি সকলের কাছে একটা বিনয় করে বলে যাচ্ছি, সত্যি রে আমি এর উপযুক্ত নই, কেন আমার নাম এখানে এসেছে আমি এখনো ভেবে পাচ্ছি না, কিন্তু এরকমভাবেই আমি থাকতে চাই সবার মাঝে। আর ওই যে বাচ্চাদের, আমি দেখো ছোটবেলায় প্রথমে ক্লাসিক্যাল গান শিখে গেছি, তো আমাকে অভিজিৎদা প্রথম ছবিতে গাওয়ালেন, শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা, ওর গলায় দড়ি কে পড়ালো বল না গৌরী বালিকা। শিব ঠাকুরের এই গানটা না বাবা আমার গান শুনে কোনোদিন ভালো লাগতেন না, কি গাইলি বুকের মধ্যে লাগলো না, কোনো ফিলিং নেই, কিছু নেই। আমাকে বললেন এই গানটা তুই খুব ভালো গেয়েছিস,
ওই যে অভিজিৎদা বলেছিলেন একটা বাচ্চা মেয়ে গাইছে সেটা ভেবে তুমি গাও, আমি ওরকম আধো আধো করে গেয়ে দিয়েছিলাম। আর আরও একটা কথা বলবো, আমার হিন্দি গান গাইবার খুব শখ ছিল, সব শিল্পীরই যেরকম থাকে। আমি ভাবছিলাম কোনোদিন কি আমার সুযোগ হবে, কীভাবে এলো যেন, ভগবানের কি দয়া আমার উপরে। তো হঠাৎ এক প্রডিউসার একজন, তিনি না দিল্লি লন্ডনে গিয়েছিলেন, লন্ডনে গিয়ে একজনের বাড়িতে আমার অনেক গান শুনেছিলেন। সে তার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমায় ফোন করছে যে একটা হিন্দি ছবি তো তুমি গাইবে। আমি তখন ভাবছি চাঁদটা হাতের উপর এসে গেছে। তখন আমাদের তো সকলেরই থাকে না যে বম্বেতে গিয়ে হিন্দি গান গাওয়া। তারপরে উনি বললেন যে আমি সব নতুন সব নেব, যে মিউজিক ডিরেক্টর গাইয়ে সাইপারাজ বেগ প্রথম ছবিতে করেছিলেন, দীপ্তি নাভেলের প্রথম ছবি এরকম। আর তারপরে বলে রাজকমল বলে একজন মিউজিক ডিরেক্টর, সেও নতুন, তুমি যদি আমার ছবিতে অনেকগুলো গান আছে, তোমার তার যদি পছন্দ না হয় তা না, কিন্তু একটা গান আমি তোমাকে নিশ্চয়ই গাওয়াবো। তখন আমি গেলাম, ও বাবা, তাও 4টে না 5টা গান আমাকে দিয়ে গাওয়ালেন। একটুখানি গাই। कहाँ से आए बदरा हो घुलता जाए गजरा, कहाँ से आए बदरा हो। আর কি বলবো ভাই, আমি গানের জগতে যত বড় বড় মানুষরা আছেন সবার প্রাণ ভরা ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি, আদর পেয়েছি। আমি ছোটদের কাছ থেকেও এখন ওরকম চাই, তোমরা আমায় এমনি করে ভালোবেসো। আর এই কলেজের কথা, আমি যে প্রথম ভয় পেয়েছিলাম, ওরে বাবা ইংরেজিতে কথা বলতে হবে, আমি যাবো না, কিন্তু তার নয়, দেখে আমার এত আনন্দ হলো, খুব ভালো লাগলো। সকলে আপনারা সবাই ভালো থাকবেন। আপনাকে কি বলে ধন্যবাদ দেবো আপনাদের, খুব ভালো, ধন্যবাদ দিলে এটা শেষ হয় না। আমি এবারে পরিপূর্ণ, এত খুশি হয়েছি, যারা আমার নাম সিলেক্ট করেছেন তাদের প্রতি আমার প্রণাম রইল। আমরা দিদিকে আরো কিছু সময় মঞ্চে রাখবো। আমরা দর্শক ভোজা বাঙালির প্রায় শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আমাদের এই অনুষ্ঠানে যারা সহায়তা করেছেন তাদের প্রতিনিধিদের মঞ্চে রাখবো আমাদের শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য। কাহাক পাবলিশার্স তার অদীপ্ত মজুমদারকে, অরবিন্দ গ্রুপের শ্রী দেবাঙ্গ পূর্ণাকে, রেনু এসবি ক্রিয়েশন সফটওয়্যারের বিশ্বজিৎ বিশ্বাসকে সহায়তা করেছেন ভূতের রাজা দিলবর। তার যদি প্রতিনিধি থাকেন তাকেও। স্মারক নিচ্ছেন শ্রী দেবাঙ্গ পূর্ণা, অরবিন্দ গ্রুপের, কাহাক পাবলিশার্স, রেনু এসবি ক্রিয়েশন সফটওয়্যার এবং ভূতের রাজা দিলবরের পক্ষ থেকে যদি কোনো প্রতিনিধি এসে থাকেন তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দশভুজা বাঙালির এই বিশাল অনুষ্ঠানকে যারা রূপায়িত করেন তাদের শুভেচ্ছা স্মারক দেবেন ফাদার। প্রথমেই প্রাক্তনী সংসদের মাননীয় সম্পাদক শ্রী সঞ্জীব কুনারের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন ফাদার। মঞ্চে আসার জন্য অনুরোধ করব প্রাক্তন সম্পাদক শ্রী ফেরদাউসুল হাসানকে।